আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। লেনদেন সূচকে চাঙা ভাবের মধ্যে আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। ডিএসইতে বাজার মূলধন বেড়েছে প্রায় ৬,৩২৪ কোটি টাকা। গড় লেনদেন হয়েছে ৫৭৫ কোটি টাকার বেশি। ডিএসই এর এক্স সূচক ১৪১ পয়েন্ট বেড়ে হয়েছে ৫,০৯৯ পয়েন্ট। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন ৫০০ কোটি টাকার নিচে থাকলেও সপ্তাহের বাকি ৪ কার্যদিবসে লেনদেন ৫০০ কোটি টাকার বেশি হয়েছে। ফলে এই সময়ে ডিএসসিতে গড় লেনদেন গিয়ে ঠেকে ৫৭৫ কোটি টাকার ওপর। একই সময়ে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে হয় ৬,৩২৪ কোটি টাকা। প্রায় পুরো সপ্তাহে সূচকের তেজিভাব ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক সূচককে ৫,০০০ পয়েন্টের ওপর নিয়ে যায়। ফলে সপ্তাহের শেষে ডিএসই এক সূচকের পরিমাণ দাঁড়ায় ৫,০৯৯ পয়েন্টে। বাজারের এই ধারাকে ইতিবাচক হিসেবে দেখছে ব্রোকারেজ হাউসগুলো। সেখানে বাজার ভলিউম মোটামুটি 3.5% ইনক্রিজ করেছে। ভলিউম খুব বেশি বলবো না যে স্ট্রং, বাট ট্রাইং টু ইনক্রিজ দ্য ভলিউম। সেখানে পলিটিক্যাল একটা ফ্যাক্টরটা এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি সামনে ইলেকশন আছে, পলিটিক্যাল স্টেবিলিটি চলে আসলে তো পিপলস আর মোর ইন্টারেস্টেড টু বাই। সম্প্রতি শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকের একীভূতকরণের পর এসব ব্যাংকের শেয়ার মূল্য শূন্য হয়ে যায়। এছাড়া খেলাপি ঋণের ভারে জর্জরিত ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ যাতে সংরক্ষিত হয় সে ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকেরা। বিনিয়োগকারীরা শেয়ার যে দামে কিনেছেন ওই পর্যন্ত এখনো যায় নাই, শেয়ারের ভ্যালু ইন্ডেক্সও যায় নাই। সো কাজেই শেয়ার ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত ওই লেভেলে না পৌঁছায় বিনিয়োগকারীদের কোনো আশানুরূপ কোনো কিছু পাবে না। আপনাকে ডেভেলপমেন্ট কাজ করতে হবে। এসইসিকে বলছি, যদি আপনারা ডেভেলপমেন্ট কাজ না করেন এই বাজারে কোনো রকমের আপনি সুফল বিনিয়োগকারীদেরকে দিতে পারবেন না। সূচকের উত্থান পতন পুঁজিবাজারের একটি স্বাভাবিক ধারা। এ অবস্থায় হুজুগে বিনিয়োগ না করে দেখে শুনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ বাজার নিয়ন্ত্রক সংস্থার। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে জানবো নিত্য পণ্যের বাজারের খবর। বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আজ বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? কোনটার দাম কি বেড়েছে কিনা, বাজারের পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া শহরের গুরুত্বপূর্ণ একটি খুচরা বাজারে, যেটি বগুড়া শহরের ফতে আলী বাজার নামে পরিচিত। এবং এই বাজারে শসা এবং লেবু ছাড়া সব ধরনের শীতকালীন সবজির দাম কিন্তু কমেছে। তবে বাজার ঘুরে আমরা যেমনটি দেখেছি যে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে এই বর্তমান বাজারের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা কয়েকজন ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। ক্রেতারা যেমনটি জানিয়েছেন যে শীতকালীন এইসব সবজির দাম আরো কিছুটা কমলে তারা আসলে স্বস্তিতে কেনাকাটা করতে পারতেন। এবং যারা এখানকার ব্যবসায়ী অর্থাৎ বিক্রেতারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তুলনামূলকভাবে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে এই বাজারের দাম কিছুটা কমেছে। এবং আমরাও বাজার ঘুরে যেমনটি জেনেছি যে প্রতিটি সবজির দামেই কিন্তু 10 থেকে 15 টাকা কেজি দরে কমেছে বাজার। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই বাজারে শুধুমাত্র শসা এবং লেবুর দামটাই আসলে সপ্তাহখানিকের তুলনায় বেড়েছে। তাছাড়া সপ্তাহখানিকের তুলনায় অন্যান্য সবজিগুলোর দাম কিন্তু আমরা কম লক্ষ্য করেছি। এবং ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে এই বগুড়া তথা উত্তরাঞ্চলের সব থেকে বড় যে মোকামটি রয়েছে বগুড়ার মহাস্থান, এই কাঁচা বাজারের যে হাট, সেই বাজার থেকে তারা আসলে মূলত এই কাঁচা সবজিগুলো তারা পাইকারি দরে কিনে আনেন এবং কিনে আনার পরে তারা খুচরা বিক্রি করেন। তবে তাদের যে এই যে যাতায়াতের কস্টিংটি রয়েছে বা যাতায়াতের যে ভাড়াটি রয়েছে, এই ভাড়াই তারা আসলে এই পাইকারি দামের সঙ্গে তুলনাভাবে বাড়িয়েই তারা কিন্তু তারা বিক্রি করে থাকেন। এবং আমরা বাজার ঘুরে যেমনটি জেনেছি যে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজে এক সপ্তাহ আগেও 50-55 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং এখনো পেঁয়াজ 50 থেকে 50-55 দরেই কিন্তু মান ভেদে বিক্রি
বিক্রি হচ্ছেন। এবং এক সপ্তাহ আগে আমরা এই বাজারে আমরা আলুর দাম যেমনটি দেখেছি যে এক সপ্তাহ আগে আলু বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা, সেটি কিন্তু 10 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 30 টাকা দরে। এবং কাঁচামরিচের যদি আমরা বলতে চাই, এক সপ্তাহ আগে কাঁচামরিচ ছিল 100 টাকা কেজিতে এবং সেখান থেকে কমে 20 টাকা কমেছে এক সপ্তাহের ব্যবধানে। 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ এবং টমেটো বিক্রি হচ্ছে মান ভেদে 40 থেকে 50 টাকা কেজি দরে, যা আগে ছিল এক সপ্তাহ আগেই ছিল 70 থেকে 75 টাকা কেজি দরে এই বাজারে বিক্রি হয়েছে। বেগুন বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে, যা এক সপ্তাহ আগে ছিল কিন্তু ডাবল দামে, অর্থাৎ 60 টাকা কেজিতে বিক্রি হয়েছে বেগুন। এবং বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 25 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে। এবং যেমনটি বলছিলাম যে লেবুর দাম বেড়েছে। লেবু এক সপ্তাহ আগে 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল এবং সেই লেবু এখন বিক্রি হচ্ছে মান ভেদে 35 থেকে 40 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এবং সিম বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ছিল এক সপ্তাহ আগে, সেই সিম বিক্রি হচ্ছে এখন 40 টাকা কেজিতে, অর্থাৎ আমরা বলতে পারি 20 টাকা কেজি কিন্তু কমেছে। এবং এই বাজারে গাজর আগে বিক্রি হয়েছে, অর্থাৎ এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে 50 টাকা কেজিতে এবং সেই গাজর এখন বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে শসা, লেবুর দাম তার ব্যবধানে কিন্তু বেড়েছে। তাছাড়া সব বাজারই আমরা লক্ষ্য করছি যে এই বাজারের যে সকল সবজি, সেই সবজিগুলোর দাম কিন্তু কমে এসেছে, এমনটি আমরা লক্ষ্য করছি। তবে বিক্রেতারা যেমনটি বলছেন যে তাদের যে মহাস্থানের যে যেটি সবচেয়ে বড় উত্তরাঞ্চলের ভিতর যে মকামটি, সেখান থেকে আসলে তারা যে পরিমাণ দামে কেনেন সেই দামের তুলনায় কিছুটা বাড়িয়েই তারা আসলে এই খুচরা বাজারের প্রভাবটা ফালান। এবং বিক্রেতারা এই তথ্যর মতে, এবং আমরা যেমনটি বাজার ঘুরে যেমন ক্রেতাদের সঙ্গে কথা বলে জেনেছি, বিভিন্ন চাকরিজীবী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে এটি জানিয়েছেন যে এই বাজারে শাকসবজির বাজার আরো কিছুটা যদি কম হতো তাহলে হয়তো তারা স্বস্তিতে কিনতে পারতেন এই সকল বাজার। এবং আমরা দেখছি যে বগুড়ায় কিন্তু শীতের যে প্রকোপ, এটি আসলে তুলনামূলক কমলেও শীত কিন্তু এখন পর্যন্ত লক্ষ্যমান। এবং এই শীত সবজি কিন্তু বগুড়ায় সব থেকে বেশি আবাদ হয় এবং এই কারণেই ক্রেতারা বলছেন যে এই সবজির বাজার যদি আসলে আরো কিছুটা স্থিতিশীল হয় বা আরো কিছুটা কমিয়ে আসে তাহলে হয়তো স্বস্তিতে কিনতে পারবেন এই সকল কাঁচা সবজিগুলো। এই ছিল আমার কাছে বগুড়া থেকে বর্তমান বাজারের পরিস্থিতি। ফিরে যাবো স্টুডিওতে। সুমনা। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। দেশের স্বর্ণের দাম গতকাল আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ ৬,২৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ২,৫৫,৬১৭ টাকা। গতকাল দুপুর ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। এর আগে সর্বশেষ প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২,৪৯,৩১৮ টাকা। বেশ কিছুদিন ধরেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট goldprice.org সূত্র অনুযায়ী আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $৪,৯৫০ ছাড়িয়েছে। কক্সবাজারে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কক্সবাজারের একটি আবাসিক হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সাহসী লড়াইয়ে লক্ষ্য ছাড়িয়ে স্লোগানে ১,৬০০ সদস্যের প্রাণবন্ত অংশগ্রহণে সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী চলা এই আয়োজনে ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বছরের সেরা বিক্রয় কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারে জানবো নির্বাচনের খবর। বরিশালের নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা করছে বিএনপি। সেখানে আছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুয়েল, প্রচারণায় কোন আসনের প্রার্থী আছেন আর বরিশালে বিএনপির প্রার্থীরা আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সার্বিক পরিবেশ আমাদের জানাবেন।
সুমনা, বেলা 12টায় নগরীর নতুন বাজার এলাকায় গণসংযোগ করার কথা ছিল বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের। আমি ঠিক সেই এলাকায় অবস্থান করছি এবং এখানেই বিএনপি প্রার্থীর বাসা। নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এলে প্রচারণা আরম্ভ হবে। অপরদিকে বাসদ প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি সকালে 11:30-10টার দিকে নগরীর বান রোড এলাকার কেডিসি আব্দুর রাজ্জাক কলোনি এলাকায় গণসংযোগ চালিয়েছেন। অপরদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে, যিনি ইসলামী আন্দোলনের নায়েবে আমির চরমনাই পীর বলে যাকে সম্বোধন করা হয়ে থাকে, মুফতি ফয়জুল করিম সাহেব, তিনি দুপুরের পরে নামাজের পরে তিনি প্রচারণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে বরিশাল 1 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বিএনপি প্রার্থী জহিরুদ্দিন স্বপন এবং বিদ্রোহী প্রার্থী রয়েছে বিএনপির ইঞ্জিনিয়ার আব্দুল সোবহান। ফলে ওই আসনটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। সেখানে তারা সকাল থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আমরা জানতে পেরেছি। বিএনপি প্রার্থীরা মূলত যেটি বলেছেন যে তাদের যে চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার যে একটি ইশতেহার তারা ইতিমধ্যে দিয়েছেন, মূলত সেই বিষয়গুলোই তারা উল্লেখ করছেন যে 31 দফা তারা নির্বাচিত হলে বাস্তবায়ন করবেন। অপরদিকে নির্বাচনের সার্বিক পরিবেশ হলো বরিশালের যে 6টি আসন রয়েছে তার মধ্যে বরিশাল 1 এবং বরিশাল 5 এই দুটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, ফলে এই দুটি আসনে সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে নির্বাচনে এমনটি বলা যাচ্ছে। বিশেষ করে বরিশাল সদর 5 আসন সিটি কর্পোরেশন নিয়ে গঠিত। এখানে ইসলামী আন্দোলনের প্রধান মুফতি ফয়জুল করিম তাকে ইতিমধ্যে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। তারা চরমনাই অর্থাৎ ইসলামী আন্দোলনকে সমর্থন জানিয়েছে। ফলে এখানে বিএনপি প্রার্থী এবং ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। অপরদিকে একইভাবে বরিশাল 1 আসন যেটি গৌরনদী এবং আগলঝাড়া উপজেলা নিয়ে গঠিত, সেখানে বিএনপি প্রার্থী জহিরুদ্দিন স্বপনের পাশাপাশি বিএনপির হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী রয়েছে ইঞ্জিনিয়ার আব্দুল সোবহান। ফলে সেখানেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। বরিশাল জেলার 6টি আসনে বিভিন্ন দলের 36 জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছে এবং তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এই 6টি আসনে 21 লক্ষ ভোটার রয়েছেন যারা আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে এবার একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে পোস্টার ছেঁড়াছিঁড়ির যে একটি বিষয় প্রতি বছর আমরা লক্ষ্য করি, সেটি কিন্তু এবার আর কোথাও ঘটছে না দেশব্যাপী। সুমনা, ছিল বরিশাল থেকে আজকের নির্বাচনী প্রচারণার তথ্য। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল। এদেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আরও বলেন, শকুনের আর কোনো ছায়া বাংলাদেশের আকাশে পড়তে দেয়া হবে না। আজ উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার 3য় দিনে গাইবান্ধা পলাশবাড়ি SM পাইলট হাই স্কুল মাঠে এক সমাবেশে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে উত্তরবঙ্গের নদীগুলোকে আবার পুনর্জীবিত করার পদক্ষেপ হাতে নেবে। নারীদের সম্মান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি। গণভোট সফল হলে সাধারণ নির্বাচনও সফল হবে বলে জানান জামায়াতের আমির। আমরা যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে আমরা তাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং জান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। নদীগুলাকে সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে, আমরা নদীগুলাকে কুলে নিয়ে সেইভাবে লালন পালন করবো ইনশাআল্লাহ। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।